আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কমিউনিস্ট পূর্ব জার্মানিতে নাগরিকরা সরকারের কাছ থেকে পেত নানা সুযোগ সুবিধা, নিজের জন্য কাজের নিশ্চয়তা আর সন্তানের জন্য ফ্রিতে ডে কেয়ার থেকে শিক্ষা, স্বাস্থ্য সবকিছু নিশ্চিত করছিল সরকার। কিন্তু শর্ত ছিল একটাই, রাষ্ট্র তোমার দেখভাল করবে আর তার বিনিময়ে তুমিও রাষ্ট্রের দিকে কখনো চোখ গরম করে তাকাবে না। রাষ্ট্রের পারপাস সার্ভ করবে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই। চলতে হবে সরকারের বেঁধে দেওয়া কঠোর গাইডলাইন ধরে, তার বাইরে যাওয়া যাবে না। ব্যাপারটা অনেকটা গিভ অ্যান্ড টেকের মতো। কিন্তু সময় যত গড়ালো, সাধারণ মানুষ এটাকে কারাগারের সাথে তুলনা করতে লাগলো। তার সাথে পশ্চিম থেকে আসা স্বাধীন জীবনের হাতছানি তো ছিলই। তাই তো ওরা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় বার্লিন ওয়াল। 1990 সালের 3 অক্টোবর বিশ্বজুড়ে হেডলাইন হলো জার্মান এখন এক। রাষ্ট্রীয়ভাবে একে বলা হলো ডি ওয়েন্দে বা মহান একীভূতকরণ। পূর্বের মানুষ ভাবলো এবার বুঝি তাদের ঘরেও পশ্চিমের সেই প্রাচুর্যের আলো এসে পৌঁছবে। কিন্তু উৎসবের আলো নিভতেই ওয়াশার্সলেবেল বা হেলবার স্টার্টের মতো পূর্বের শিল্প শহরগুলোর মানুষ এক চরম ও নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলো। একীভূতকরণ আসলে কোনো সমান সমান শেয়ার ডিস্ট্রিবিউশন ছিল না। ওটা ছিল বিজয়ী পশ্চিমা পুঁজিবাদের মাধ্যমে পূর্ব জার্মানিকে সম্পূর্ণভাবে গিলে খাওয়া। কোল্ড ওয়ার জেতার পর পশ্চিমা শাসকরা পূর্ব জার্মানির সমাজতান্ত্রিক অর্থনৈতিক কাঠামোকে পুরোপুরি উপড়ে ফেলার সিদ্ধান্ত নিল। আর অপারেশনের জন্য তৈরি করা হলো একটি দানবীয় সংস্থা, ট্রয়হ্যান্ড। এই ট্রয়হ্যান্ডের উপর দায়িত্ব ছিল পূর্ব জার্মানির প্রায় 8,500 রাষ্ট্রায়ত্ত কলকারখানা, পাম্প, ফ্যাক্টরি আর সমবায় খামারগুলোকে বেসরকারি খাতে রূপান্তর করার। সে সময় পশ্চিমা অর্থনীতিবিদরা দাবি করেছিলেন এগুলো তো কোনো প্রফিট নেই, দক্ষতারও বড়ই অভাব। কিন্তু আসলে বাস্তবে কি ঘটেছিল? লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং লেবানিজ ইনস্টিটিউট ফর ইকোনমিক্স রিসার্চ IWH এর যৌথ গবেষণায় দেখা গেছে ট্রয়হ্যান্ডের প্রায় সব টপ অফিসারই ছিলেন পশ্চিম জার্মানির বড় বড় ক্যাপিটালিস্টদের প্রতিনিধি। তারা পূর্ব জার্মানির বিশাল সব ফ্যাক্টরিকে পানির দরে, কখনো বা মাত্র 1 জার্মান মার্কের বিনিময়ে পশ্চিম কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দিতে শুরু করলো। পশ্চিমের কোম্পানিগুলো এসব ফ্যাক্টরি কিনে নেওয়ার পর পূর্বের উৎপাদন সচল রাখার কোনো চেষ্টাই করে, বরং তাদের মূল উদ্দেশ্য ছিল নিজেদের বাজারের প্রতিযোগী কমানো। তাই কেনার পরপরই তারা পূর্বের ফ্যাক্টরিগুলো সিলগালা করে দিল, ভেতরের দামি যন্ত্রপাতি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিল। রাতারাতি পূর্ব জার্মানির শিল্প খাত ধ্বংস হয়ে গেল। একীভূতকরণের মাত্র কয়েক বছরের মধ্যে পূর্ব জার্মানির প্রায় 40 লাখ মানুষ চাকরি হারালেন, যে মানুষগুলো কয়েক দশক ধরে নিশ্চিত কর্মসংস্থানের ভেতরে বড় হয়েছেন। তারা হুট করে আবিষ্কার করলেন পুঁজিবাদের এই নতুন দুনিয়ায় তারা স্রেফ অচল, মূল্যহীন। ফরাসি গণমাধ্যম লে মন্ডে ডিপ্লোম্যাটিকের একটি ঐতিহাসিক রাজনৈতিক বিশ্লেষণে এই ঘটনাকে বর্ণনা করা হয়েছে কলোনিয়াল স্টাইল ইকোনমিক টেকওভার বা ঔপনিবেশিক কায়দায় অর্থনৈতিক দখলদারি হিসেবে। পূর্ব জার্মানির মানুষের মনে যে ক্ষোভ দানাবাজ ছিল, তার সবচেয়ে বড় ট্র্যাজিক প্রতীক হয়ে আছেন ডেডলেভ রোহবেডার, যিনি ছিলেন ট্রয়হ্যান্ডের প্রধান। 1991 সালের এপ্রিল মাসে ডুসেলডর্ফে তার নিজের বাড়িতে এক অজ্ঞাত আততায়ী তাকে গুলি করে খুন করে। কোনো ঐতিহাসিক মনে করেন এই হত্যাকাণ্ড ছিল পশ্চিমা পুঁজিবাদের এই অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে পূর্বের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের এক চরম বহিঃপ্রকাশ। পূর্ব জার্মানির মানুষ যে স্বাধীনতার স্বপ্ন দেখে দেয়াল ভেঙেছিল, তার পুরস্কার হিসেবে তারা পেলেন গণছাঁটাই, বেকারত্ব আর এক গভীর আত্মপরিচয়ের সংকট। হিটলারের নাৎসি জার্মানির ভুলের ঐতিহাসিক খেসারত কোল্ড ওয়ারে দিতে হয়েছিল ঠিকই, কিন্তু কোল্ড ওয়ার শেষের পর পশ্চিমা অর্থনীতি যেন সেই শাস্তির মেয়াদ আরো বাড়িয়ে দিল, পূর্ব জার্মানিকে এক অর্থনৈতিক কলোনিতে পরিণত করে। আজকের পূর্ব জার্মানির মানচিত্রের দিকে তাকালে এক অদ্ভুত নীরবতা চোখে পড়ে। ম্যাপে ডেমোগ্রাফারদের আঁকা দাগগুলো স্পষ্ট জানান দিচ্ছে এক দীর্ঘমেয়াদী ক্ষয়ের গল্প। সাক্সেনি আনহাল্ট বা ওয়াশার্সলেবেনের মতো শহরগুলোতে এখন আর কারখানার সাইরেন বাজে না। সেখানে এখন হাহাকার, শূন্য দোকানপাট আর বয়স্ক মানুষের দীর্ঘশ্বাস। অফিসিয়াল পরিসংখ্যান বলছে একীভূতকরণের পর থেকে পূর্ব জার্মানির রাজ্যগুলো থেকে জনসংখ্যা কমেছে প্রায় 16%। তরুণ আর উচ্চশিক্ষিত নারীরা কাজের খোঁজে পশ্চিমে চলে যাওয়ায় আজ সেখানে শিশু জন্মের হার তলানিতে। যে সমাজতান্ত্রিক আমলে প্রতিটি শিশুর জন্য নিশ্চিত ডে কেয়ার ছিল, আজ সেই চত্বরগুলো
খাঁ খাঁ করছে। জন্ম নিয়েছে এক নতুন শব্দ, কিতাস্তেরবেন বা ডে কেয়ারের মৃত্যু। এটি শুধু জনসংখ্যার সংকট নয়, এটি আসলে একটি সমাজ কাঠামোর অপমৃত্যু। কিন্তু এই বৈষম্য থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? পুঁজিবাদ যেখানে প্রতিনিয়ত মুনাফা খোঁজে, সেখানে কি সমাজতন্ত্রের কোনো দর্শন আজও টিকে আছে যা প্রমাণ করে পুঁজিবাদ সব প্রশ্নের উত্তর দিতে পারে না? ইতিহাস কিন্তু একটা বড় উদাহরণ আমাদের সামনে রেখে গেছে। একীভূতকরণের সময় পূর্ব জার্মানির প্রায় সবকিছু মুছে ফেলা হলেও একটি ব্যবস্থা অবিকল রেখে দিতে বাধ্য হয়েছিল পশ্চিমের পুঁজিপতিরা। সেটি হলো পূর্ব জার্মানির পলিক্লিনিক বা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা সেবা। সমাজতান্ত্রিক আমলে এক ছাদের নিচে সব ধরনের ডাক্তার, ল্যাব এবং থেরাপির সুবিধা পেত সাধারণ মানুষ, যা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। একীভূতকরণের শুরুতে পশ্চিমা চিকিৎসকরা এর তীব্র বিরোধিতা করেছিলেন, কারণ এটি তাদের ব্যক্তিগত ব্যবসার মডেলে আঘাত হানছিল। কিন্তু বার্লিন ইনস্টিটিউট ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষণায় দেখা গেছে পুঁজিবাদী পশ্চিমের ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার চেয়ে পূর্বের এই পলিক্লিনিক মডেল অনেকটাই সাশ্রয়ী, মানবিক এবং কার্যকর ছিল। আজ এত বছর পর খোদ পশ্চিম জার্মানিও তাদের চিকিৎসা ব্যবস্থাকে বাঁচাতে পূর্বের সেই পলিক্লিনিকের আদলে মেডিকেল কেয়ার সেন্টার বা MVZ করে তুলেছে। এই একটি জায়গায় পুঁজিবাদকে হার মেনে স্বীকার করতে হয়েছে সবকিছু ব্যবসার জন্য নয়, কিছু জিনিস মানুষের মৌলিক অধিকারের জন্য হওয়া উচিত। তাহলে কি ভবিষ্যতে কোনো এক বাঁকে এসে পূর্ব জার্মানির মানুষ আবার সেই সমাজতন্ত্রের সুখ উপভোগ করতে পারবে? ফেডারেল ইনস্টিটিউট ফর পপুলেশন রিসার্চ বা BIB এর সাম্প্রতিক প্রজেকশন বলছে 2070 সাল নাগাদ এই অঞ্চলের জনসংখ্যা সব ধরনের পরিস্থিতিতেই আরো কমে যাবে। পুঁজিবাদ এই অঞ্চলের মেরুদণ্ড এমনভাবে ভেঙে দিয়েছে যে চাইলেই সেই সোনালী অতীতে আর ফেরা সম্ভব নয়। আর এখানেই লুকিয়ে আছে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ট্র্যাজেডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের করা ফ্যাসিবাদের যে অপরাধ, তার সাথে ভেনেন্দকিন্দ বা টার্নিং পয়েন্ট প্রজন্মের কোনো সম্পর্ক ছিল না। তারা তো জন্মই নিয়েছিল দেয়াল ভাঙার ঠিক আগে বা পরে। যে অপরাধ তারা কখনো করেনি, যে শাসন ব্যবস্থা তারা নিজেরা বেছে নেয়নি, বিশ্ব রাজনীতির দাবার চালে তা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। অথচ আজ 35 বছর ধরে তিলে তিলে তার শাস্তি ভোগ করে যাচ্ছে পূর্ব জার্মানির এই সাধারণ মানুষগুলো। সভ্যতার এই নিষ্ঠুর বিচার আজ তাদের ঠেলে দিয়েছে এক চরম রাজনৈতিক ক্ষোভের দিকে, যার নাম অল্টারনেটিভ ফর জার্মানি বা AfD। জার্মানিকে এক করার এই গল্পটাকে বিশ্বমঞ্চে সবসময় উদযাপন করা হয় মানব ইতিহাসের এক পরম মিলনমালা হিসেবে। আমাদের দেখানো হয় আনন্দের সেই বাঁধ ভাঙা জোয়ার, দুই পক্ষের আলিঙ্গন আর একটা দেশের মানচিত্র এক হয়ে যাওয়ার গল্প। কিন্তু ওয়াশার্সলেবেনের সেই পরিত্যক্ত পাম্প ফ্যাক্টরির খসে পড়া দেয়াল কিংবা হেলবারস্টার্টের খাঁ খাঁ করা জনমানবহীন রাস্তাগুলো আজ এক অন্য গল্প বলছে। তারা মনে করিয়ে দিচ্ছে বার্লিন ওয়াল হয়তো ইট পাথরের ম্যাপ থেকে মুছে গেছে, কিন্তু গত 35 বছরে জার্মানির বুকে তৈরি হয়েছে এক অদৃশ্য ও দুর্ভেদ্য প্রাচীর, যে প্রাচীরের এক পাশে আছে পশ্চিমের একচেটিয়া পুঁজি, ক্ষমতা আর জাঁকজমক, আর অন্য পাশে পূর্বের বঞ্চনা, ক্ষোভ আর হারিয়ে যাওয়া এক অস্তিত্বের হাহাকার। পশ্চিমা পুঁজিবাদী অর্থনীতি পূর্ব জার্মানিকে কোনো সমান অংশীদার হিসেবে গ্রহণ করেনি, বরং তাকে পরিণত করেছে এক অর্থনৈতিক কলোনিতে। আর এই চরম বঞ্চনা থেকেই আজ সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে AfD'র মতো কট্টর ডানপন্থী রাজনীতি, যা আসলে কোনো আদর্শিক লড়াই নয়, বরং একীভূতকরণের নামে হওয়া প্রতারণার বিরুদ্ধে পূর্বের মানুষের এক মরিয়া এবং ক্ষুব্ধ চিৎকার। ইতিহাসের এক অদ্ভুত নির্মম পরিহাস দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের ফ্যাসিবাদের অপরাধের খেসারত দিতে হয়েছিল পূর্ব জার্মানিকে। আর আজ সেই পশ্চিমা অর্থনীতির শাসনের জাতাকলে পিষ্ট হয়ে ক্ষোভের আগুনে পুড়ে সেই পূর্ব জার্মানি আবার হাঁটছে এক চরমপন্থী রাজনীতির দিকে। ম্যাপের দেয়াল ভাঙা সহজ, কিন্তু পুঁজিবাদের তৈরি করা অর্থনৈতিক বৈষম্যের যে অদৃশ্য দেয়াল, তা একটা সমাজকে তিলে তিলে ধ্বংস করে দেয়। তাকে ভাঙবে কে? সভ্যতার এই নিষ্ঠুর দাবার চালে পূর্ব জার্মানির সাধারণ মানুষ কি তবে আজীবন এক না করা অপরাধের শাস্তি পেয়ে যাবে, নাকি ইতিহাসের কোনো এক বাঁকে এসে এই অদৃশ্য দেয়ালটাও একদিন ধুলোয় মিশে যাবে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সময়ের গর্ভে, কিন্তু আপাতত জার্মানির আকাশে সেই অদৃশ্য দেয়ালের ছায়া আরো দীর্ঘ হচ্ছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।